তাজমহল আর ফাইজা মিলে মুস্কানকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মুস্কান নিজেও আজকে চুপচাপ বসে শাশুড়ি ননদকে সাজানোর সুযোগ দিচ্ছে। আজকে নিজের কোনো রকম কমতি রাখবে না সে। ফারিসের পাশে তাকে পারফেক্ট দেখানোর জন্য যা যা করতে হয় সব করবে। ফাইজা মুস্কানকে পুরোপুরি তৈরি করে আয়নার সামনে এনে দাঁড় করালো। নজর উতরিয়ে বলল, ওয়াও ভাবি, কি প্রিটি লাগছে তোমায়, পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। আমারই বুকে ব্যথা করছে, না জানি ভাইয়ার কি হয়। মুস্কান লজ্জা পেল, আয়নায় পিটপিটিয়ে তাকাল। নিজেকে দেখে নিজেই অবাক হল, এত সুন্দর লাগছে তাকে। ফর্সা গায়ে কালো শাড়িতে যেন তার গায়ের রং আরও ফর্সা হয়ে গেছে। তার সরু লম্বা চুলগুলো ফাইজা কি করে নিচ দিয়ে এমন পেঁচিয়ে ফেলল। দেখতে মন্দ লাগছে না, বরং চুলের জন্যে তার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। নাকে পাথরের নাকফুলটা কি সুন্দর ঝলমল করছে, সাথে কানে আর গলায় পরা সিম্পল পাথরের অর্নামেন্টসগুলাও। মুস্কানের এবার অস্বস্তি হতে লাগল। ফারিসের সামনে এত সেজেগুজে কিভাবে যাবে সে, ভেবেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফাইজা তাড়া দিল, ভাবি জলদি যাও, ভাইয়া কখন থেকে তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। মুস্কান শাড়ির কুচি ধরে আস্তে ধীরে বাড়ির বাইরের দিকে এগিয়ে গেল। চলতে নিয়ে কয়েকবার হেলেদুলে পড়ে যাচ্ছিল, আবার নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ফাইজা নিজের থেকে একজোড়া হিল এনে মুস্কানকে পরিয়ে দিয়েছে। এই জুতো পরে মুস্কান পায়ে যেমন ব্যথা পাচ্ছে তেমন হাঁটতেও অসুবিধা হচ্ছে। তবুও সে ঠিকঠাকভাবে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এখন থেকে অভ্যেস করতে হবে, এগুলো পরেই হাঁটার অভ্যেস করতে হবে, না হলে স্বামীর সাথে পারফেক্ট দেখাবে কি করে। ফারিস কালো প্যান্টের সঙ্গে ইন করা কালো শার্ট পরেছে, ওপরে ব্লেজার, হাতে কালো রঙের ঘড়ি। প্যান্টের দুপকেটে হাত ঢুকিয়ে আরামসে বাইকের সাথে স্টাইলে দাঁড়িয়ে আছে। কানে ব্লুটুথ, মনে হচ্ছে কারো সাথে কথা বলছে। মুস্কানকে টুকরো পায়ে নিজের দিকে এগিয়ে আসতে দেখে স্পিচলেস হয়ে যায় সে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফোনের অপর পাশ থেকে কেউ হ্যালো হ্যালো করছে অনবরত, কিন্তু কিছুই ফারিসের কানে ঢুকছে না। সে তো তার সামনে হেঁটে আসা জলজ্যান্ত মণিমুগ্ধকারীকে দেখতে ব্যস্ত। ফারিসের হাত আপনা আপনি নিজের বুকের বা পাশে চলে গেল। অস্ফুট স্বরে উচ্চারণ করল, ওয়াও। মুস্কান তার ধকধক করা হৃৎপিণ্ডটা নিয়ে ফারিসের পাশে দাঁড়াল। হালকা কেশে ফারিসের ধ্যান ভাঙ্গাল। লাজুক কণ্ঠে বলল, যাবেন না? ফারিসের স্তম্ভিত ফেরে, হকচকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, উঠে বসো বাইকে। মুস্কান তড়িঘড়ি করে বাইকে উঠতে গিয়ে হোঁচট-খেল। ফারিস ধরে ফেলায় অল্পের জন্য পড়তে নিয়েও বেঁচে গেল। এতক্ষণে ফারিসের খেয়াল হল মুস্কান তার গলা পর্যন্ত চলে এসেছে। রাতারাতি মুস্কানকে এতটা লম্বা হয়ে যেতে দেখে ফারিসের ভ্রু কুঁচকে যায়। সে মুসাকনের পায়ের দিকে তাকিয়ে দেখে মুস্কান নিজের থেকেও বড় মাপের হিল পরে আছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে ফারিসের। গলা উঁচিয়ে বলে, এগুলো কি পরেছ? মুস্কান নিজের পায়ের দিকে তাকিয়ে আবার ফারিসের মুখের দিকে তাকায়। বোকা হেসে বলে, কেন আপনি জুতো চিনেন না? এগুলো কে বলে স্টিলেটো, ফাইজা দিয়েছে পরতে। এমনিতে তো আপনি আপনার পায়ের নিচ থেকে 2 ইঞ্চি কাটতে পারবেন না, তাই আমি নিজের পায়ের নিচ থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। সুন্দর লাগছে না আমার পায়ে জুতোগুলো? এসব উঁচু জুতো পরতে কে বলেছে তোমায়? এগুলো পরে হাঁটতে পারবে? কেন, আপনার সামনে দিয়েই তো হেঁটে এলাম।
চোখ কি ওপরে তুলে রেখেছিলেন। ফারিস থতমত খেল। সে মুস্কানকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে মুস্কান কখন এসে তার পাশে দাঁড়িয়েছে টেরই পেল না। ফোনে কল আসায় ফারিস এবার তাড়াহুড়ো করতে লাগল। দ্রুত বাইকে ওঠে মুস্কানকেও তাকে ধরে বসতে বলল। শাড়ি সামলিয়ে সাবধানে বসো, তোমার জন্য তো এখন গাড়িও চালাতে পারি না। মুস্কান মুখ ভেঙচিয়ে বলে, গাড়ি চালাতে আমি বারণ করেছি নাকি আপনাকে? ফারিস স্পিডে বাইক ছেড়ে দিল। মুস্কান বিহ্বল হয়ে দ্রুত ফারিসকে ঝাপটে ধরল। এভাবে কেউ বাইক ছাড়ে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ফারিস শব্দ করে হাসে, রসাত্মক স্বরে বলে, ঠিক এই জন্যই গাড়ি চালাই না আমি। মুস্কান হালকা চাপড় মারল ফারিসের পিঠে। মাথা এলিয়ে দিয়ে বলল, দুষ্ট লোক। খুব সুন্দর পরিপাটি একটা রেস্টুরেন্টের ছাদ বুক করা হয়েছে গেট টুগেদারের জন্য। মুস্কান চারপাশে নজর বুলিয়ে আস্তে ধীরে হেঁটে আসছে ফারিসের পিছু পিছু। হিল পরে ফারিসের বড় বড় পায়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সে। ফারিস থামল। পিছনে ঘুরে দেখল মুস্কান এখনো তার থেকে অনেকটা দূর। কাছাকাছি আসতেই মুস্কানের কাঁধ পেঁচিয়ে ধরল সে। মুস্কানের নার্ভাস লাগছে। কপাল আর নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফারিস আলতো হাতে টিস্যু দিয়ে সেই ঘাম মুছে দিল। তাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হতে বলল, নার্ভাস লাগছে? ওখানে টয়া, শ্যামা, তন্নি সবাই আছে। ওদের কাছে গেলে এমন লাগবে না। মুস্কান মাথা দোলাল। ছাদে পা রাখতেই হৈহট্টগোলে মুস্কানের কান তোবদা লেগে গেল। এক প্রকার লাফিয়ে সে ফারিসের পিছে চলে গেল। পুরো ছাদ ভর্তি মানুষ। সকলেই শাড়ি, নানান রকমের পার্টি ড্রেস, স্যুট কোট পরে আছে। এক একজন পুরুষের পাশে এক একটি সুন্দরী রমণী দাঁড়িয়ে। দেখে বুঝাই যাচ্ছে তাদের অর্ধাঙ্গিনী বা প্রেমিকা হবে। পুরো ছাদটি নানান রঙের লাইট, সবুজ রঙের ফেক ঘাস, ফুল, পাতা, নানা রকম জিনিস দিয়ে ডেকোরেশন করা। ছাদের একপাশে বিভিন্ন ডিজাইনিং চেয়ার টেবিল সারি সারি সাজিয়ে রাখা। গিটার, ড্রামসহ আরও অনেক বাদ্যযন্ত্র দিয়ে ছাদের এক কোণা পুরোটাই গ্রেভ করা। সেখানে গান বাজনা চলছে ধুমধামে। অনেকে আবার ডান্সও করছে। কেউ কেউ নিচে পাতা সাদা বিছানায় বালিশ কুশন নিয়ে আড্ডা দিচ্ছে। চারপাশের খোলামেলা পরিবেশ, মৃদু, শীতল বাতাস বইছে। ফারিসকে দেখেই তার বন্ধুবান্ধব সবাই চিল্লিয়ে উঠল, এসে গেছে আমাদের চ্যাম্প। এই সর, সর, সাইড দে সকলে। কেউ কেউ ফাজলামো করে বলছে, ধানুদুর্বা নিয়ে আয় জলদি, বরণ করতে হবে। আবার কেউ কেউ মজার ছলে বলছে, ফুল ছিটা, ফুল ছিটা। কত কত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের হ্যান্ডসাম বয় হাজির হয়েছে আমাদের মাঝে। ফারিসকে নিয়ে ফারিসের বন্ধু বান্ধবীদের এত এত চিৎকার চেঁচামেচি শুনে মুস্কান নিজেকে আরও গুটিয়ে নিয়েছে। ভীতু হয়ে সে ফারিসের ব্লেজারের এক অংশ চেপে ধরে রেখেছে। রমেশ সবার আগে মুস্কানকে খেয়াল করল। সেই গলা চড়িয়ে বলল, আরে আমাদের হিরো দেখি আমাদের কথা রেখেছে। সে তার সুন্দরী, কিউট, পিচ্চি বউকে নিয়ে এসেছে। তন্নি লাফিয়ে উঠল, সিরিয়াসলি ফারিস তুই মুস্কানকে নিয়ে এসেছিস? কোথায় ও? সুঠাম দেহের ফারিসের পিছনে ছোট্টখাটো গর্ণের মুস্কানকে কেউই দেখেনি। শ্যামা এসে মুস্কানকে ফারিসের পেছনে থেকে টেনে সামনে আনল। টয়া চেঁচাল, ওয়াও মুস্কান কত প্রিটি লাগছে তোমায়, কিসি কি নাজার না লাগে হায়।
মুস্কানের এতক্ষণে একটু স্বস্তি লাগছে। জ্বরসর হয়ে সকলের মাঝে দাঁড়িয়ে সে। এখানে ফারিসের আরও অন্যান্য বন্ধুবান্ধব ও তাদের বউ আছে। সবার সাথে তন্নি, টয়া, শ্যামা মুস্কানকে পরিচয় করিয়ে দিচ্ছে। মুস্কান ঠোঁটে হাসি ফুটিয়ে সকলের সাথে পরিচিত হচ্ছে। ফারিস মুস্কানকে সাথে নিয়ে নিচে পাতা তুলতুলে আসনে ছুঁই ছুঁই হয়ে বসল। একটা ওয়েটারের থেকে ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে মুস্কানকে খেতে দিল। মুস্কান আস্তে ধীরে সেটা খাচ্ছে। সকলেই গোল হয়ে তাদের ঘিরে বসেছে। ফারিস বন্ধুদের সাথে আড্ডায় মজে গেছে। সকলের সাথে হেসে খোলে কথা বলছে, হাসাহাসি করছে। কথার ধুম পড়ে গেছে। নিহান দুষ্টু সুরে ফারিসকে বলল, তুই তো লটারি জিতছস দোস্ত। আমাদের যে কেন এত সুন্দর, কিউট, মিষ্টি দেখতে চাচাতো বোন নেই। থাকলে আমরাও ভুলিয়ে বালিয়ে বিয়ে করে নিতাম। নিহানের দিকে তাকিয়ে টয়া কুশন ছুঁড়ে মারল। কয়টা লাগবে তোর? বেবি, ডার্লিং, সুইটহার্ট, রাগ করছো কেন? পুরুষদের 4টা বিয়ে করার অনুমতি আছে আর আমি তো মাত্র 2টাই করতে চাইছি। থাক, তুমি রাজি না থাকলে করব না। মুস্কান ওদের কথা শুনে মুচকি হাসে। চোখ ঘুরিয়ে একপাশে তাকাতেই হিয়াকে দেখে চমকে যায়। হিয়া তাদের থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে চোখ লাল করে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কান চোখ মুখ অন্ধকার করে ফারিসের দিকে তাকাল। ফারিস জিজ্ঞেস করল, খারাপ লাগছে? মুস্কান 2 দিকে মাথা নাড়াল। ফারিস হিয়াকে দেখে মুস্কানের পিঠে হাত রাখল। একটু পরপর বুলিয়ে দিতে লাগল, যেমন শান্ত করার চেষ্টা করছে। বি কমফোর্টেবল, ওকে? খারাপ লাগলে জানিও। তন্নি গালে হাত দিয়ে বলল, হাউ কিউট ইয়ার। হিয়া যেন এগুলো দেখে আরো জ্বলছে। কুদ্দুস টানটান কণ্ঠে মুস্কানকে ডাকল, ভাবি। মুস্কান লজ্জায় হতভম্ব। এই লোকের এমন টিটকারি সুরে ভাবি ডাক সে একদম নিতে পারে না। কুদ্দুস দীর্ঘশ্বাস টেনে বলল, ভাবি, একটা মেয়ে দেন, প্রেম করব। মুস্কান তাজ্জাব বনে গেল, সে কি মেয়ের ডিলার নাকি? ফারিস উচ্চ স্বরে হেসে উঠল। হাসছে বাকিরাও। পরপর সকলের মাঝে আলাপচারিতা শুরু হল। খাওয়া দাওয়া, হাসি, মজামাস্তি, গান বাজনায় ভরে উঠল পুরোটা সন্ধ্যা। তুই এতটা চেঞ্জ কি করে হয়ে গেলি ফারিস? আমার দিকে একবার তাকালি পর্যন্ত না। আমার স্ত্রী আছে, অন্য মেয়ের দিকে তাকিয়ে কি করব? হিয়া তাচ্ছিল্য হাসল। স্ত্রী? বাহ, কি সুন্দরভাবে একটা মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিলি। হ্যাঁ, মেনে নিয়েছি তো। তোর সাথে ফালতু ক্যাচাল পাড়ার সময় নেই আমার। মুস্কানকে নিয়ে বাসায় ফিরতে হবে, অলরেডি অনেক রাত হয়ে গেছে। হিয়া ফারিসের রাস্তা আটকে দাঁড়ায়। কুটিল কণ্ঠে বলল, মুস্কান তোকে স্যাটিসফাইড করতে পারে তো? আমার তো মনে হয় না পারে। ওইটুকু মেয়ে বিয়ে করেছিস, আম সিউর এখনো তকে। ফারিস হাত মুষ্টি বদ্ধ করে নেয়। শক্ত কণ্ঠে বলে, সামনে থেকে সরর। হিয়া সরে না, বরং আরও কাছে এসে ফারিসের হাত চেপে ধরে। ফারিস, বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। তোকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমাকে লাস্টবারের মতো ক্ষমা করে দে। ট্রাস্ট মি, আর কোনোদিন অস্ট্রেলিয়া যাব না আমি। তোকে খুব ভালোবাসব। তুই যা চাস আমি তোকে তাই দেব। যেটা মুস্কান এখনো দিতে পারেনি তোকে, সেটা আমি দিব। তোকে আমি স্যাটিসফাইড করব, শারীরিকভাবে, মানসিকভাবে, সবভাবে। আমার ভালোবাসা দিয়ে আমি তোর থেকে মুস্কানকে ভুলিয়ে দিব। তুই মুস্কানকে ডিভোর্স দিয়ে। ঠাসস। বাকি কথা আর বলতে পারল না হিয়া। ফারিস প্রচণ্ড বেগে হিয়াকে থাপ্পড় মারল। ক্রুদ্ধে ঝংকার তুলে বলল,
সাহস কি করে হলো আমার মুস্কানকে ডিভোর্স দেওয়ার কথা বলার? জিহব টেনে ছিঁড়ে ফেলব একদম। মুখ দিয়ে কথা বলার মতো অবস্থায় রাখব না। আম এডিক্টেড টু হার। প্রতিটা নিঃশ্বাসে অনুভব করি তাকে। তুই কেন দুনিয়ার কেউই মুস্কানকে আমার থেকে ভুলিয়ে দিতে করতে পারবে না? আর স্যাটিসফাইডের কথা বলছিস, অবশ্যই স্যাটিসফাইড আমি। মুস্কানের প্রতি যথেষ্ট স্যাটিসফাইড। ওর চেহারা দেখেই আমি স্যাটিসফাইড। অন্য কিছুর প্রয়োজন হয় না আমার। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তর্জনী তাক করে আমার থেকে দূরে থাক। ফারিস হনহন করে চলে গেল বাইরের দিকে। গায়ে ড্রিঙ্কস পরায় ওয়াশরুমের দিকে এসেছিল সে। ফ্রেশ হয়ে আসার পথে হিয়া এসে সামনে দাঁড়ায়। ফারিস তো চলে গেছে সেই কখনোই, কিন্তু হিয়া এখনো ফারিসের কথা আর হিংস্র চোখ দেখে ভয় কাঁপছে। মুস্কানকে ফারিসের থেকে ছুটানো এত সহজ হবে না, এটা সে ভালো করে বুঝে গেছে। কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মুস্কান। বাইরে এসে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আড়াল থেকে ফারিসকে বলা হিয়ার প্রতিটি কথা শুনেছে সে। আর তখন থেকেই কোনোভাবে নিজের কান্না থামাতে পারছে না। মুখ ঢেকে অনবরত হেঁচকি তুলে যাচ্ছে। মুস্কানকে খুঁজতে খুঁজতে বাহিরে এসে হাজির হয় ফারিস। আকাশের অবস্থা ভালো না। ঝড়ো বাতাস শুরু হয়েছে। বৃষ্টি নামার আগ পর্যন্ত এ বাতাস থামবে বলে মনে হয় না। কিন্তু মুস্কান কোথায়? তাদের তো দ্রুত ফিরতে হবে। চারপাশে পাশে চোখ বুলিয়ে রেস্টুরেন্টের ডান সাইডের দিক থেকে মুস্কানের কান্নার আওয়াজ শুনে থমকে যায় ফারিস। মুস্কান বলে তোড়বড় করে সেদিকে ছুটে যায়। রেস্টুরেন্টের ডান পাশে একটা নির্জন জায়গায় বসে কাঁদছিল মুস্কান। ফারিসের গলা শুনে তোড়াক করে উঠে দাঁড়ায়। কান্নার বেগ আরও বেড়ে গেল যেন। ফারিস ছুটে মুস্কানের সামনে আসে। মুস্কানের কান্না ভেজা মলিন মুখটা হাতের তালুতে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হেই, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? কেউ কিছু বলেছে? কে কি বলেছে বলো আমায়? মুস্কান এবার আরও জোরে কেঁদে দিল। ফারিস মুস্কানের চোখের পানি মুছে দিয়ে খুব সফটলি জিজ্ঞেস করল, জান্নন, কি হয়েছে বলো আমায়? মুস্কান শরীরের বেগে ফারিসকে জড়িয়ে ধরে। হেঁচকি তুলতে তুলতে বলে, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ফারিস বাক্রুদ্ধ। এই প্রথমবার মুস্কান তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলছে, তাও আবার নিজের থেকে। ভালো লাগায় ছেয়ে যায় ফারিসের মন প্রাণ। দৃঢ় করে মুস্কানের পিঠে হাত রাখে সে। সাথে সাথে মুস্কান তার সিক্ত লাল চোখ জোড়া নিয়ে ফারিসের চোখের দিকে তাকায়। এক নিঃশ্বাসে বলতে থাকে, বিশ্বাস করুন, আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আপনার জন্য সব করতে পারি। আপনি যা বলবেন এখন থেকে সব শুনব আমি। আপনাকে খুব ভালোবাসব। দয়া করে আপনি ওই মেয়েটার কাছে আর যাবেন না। আমার সহ্য হয় না। আপনাকে অন্য নারীর পাশে দেখলে আমার খুব কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে। আমি কাদার মাঝে একনাগারে এতগুলো কথা বলায় শ্বাস আটকে আসে মুস্কানের। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আবার কিছু বলতে নিলে ফারিস থামিয়ে দেয়। মুস্কানের আর্দ্র ভিজা গালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। মুখের সামনে পড়া এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলে, রিল্যাক্স, টেক এ ব্রেথ। কি হাল করেছ নিজের? মুস্কান বড় বড় করে শ্বাস নেয়। আগে বলুন, আপনি ওই মেয়েটার কাছে আর যাবেন না। ফারিস চাপা শ্বাস ফেলে, আমাকে হিয়ার কাছে যেতে দেখেছ তুমি? মুস্কান একটু দমে। পরপর আবার বলে, কিন্তু ওই মহিলা তো আপনার কাছে এসেছে, আপনার হাত ধরেছে, আপনাকে ভালোবাসি বলেছে। আমার স্বামীকে ওহ কেন ভালোবাসি বলবে? ফারিস ভ্রু উঁচায়। আর ইউ জেলাস? মুস্কান ঝাঝাল স্বরে বলে,
অবশ্যই আমি জেলাস। জেলাস হওয়ার পূর্ণাঙ্গ অধিকার আছে আমার। ফারিস অস্পষ্ট স্বরে হেসে দেয়। মুস্কান সাথে সাথে চোখ পাকিয়ে তাকায়। দাঁত কিরমিরিয়ে বলে, আপনার হাসি পাচ্ছে? আমার কষ্ট হচ্ছে আর আপনার হাসি পাচ্ছে? মুস্কানের গোলগাল মুখ ফুলে আছে। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। ডাগর ডাগর আখিগুলোতে এখনো পানি জমে আছে, সাথে আছে ভয় আর তীব্র ঈর্ষা। ফারিস মুস্কানের ফুলো মুখটা পুনরায় হাতের তালুতে নেয়। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ভয় পাইয়ে দিয়েছিলে আমায়। এমন কেউ করে? আম অনলি ইউর মুস্কান। তুমি ছাড়া আর কারো প্রতি আকৃষ্ট নই আমি। হিয়ার জন্য কখনোই আমার তেমন কেন ফিলিংস ছিল না যেটা তোমার জন্য আছে। আমার অর্ধাঙ্গিনী তুমি। অবশ্যই আমার জীবনে তোমার স্থান উপরে। এই প্রথম তোমার কান্নায় কষ্টের বদলে শান্তি পাচ্ছি আমি। তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে কতটা তৃপ্তি পেয়েছি বলে বুঝাতে পারবো না। ইউ আর দ্য ওয়ান ফর মি। মুস্কান এতক্ষণে স্থির হয়। নাক ফুলিয়ে বলে, বাসায় কখন যাবেন? চলে তো যেতাম কখনোই। তোমার জন্যই তো এতটা লেট হয়ে গেল। এখন আকাশের যা অবস্থা। কিছু হবে না, জলদি চলেন। বাইকই তো। শুরুত করে উঠে ফুরুত করে চলে যাব। ফারিস আবারও হাসে। বাতাসের বেগ বাড়ছে। ফারিস স্পিডে বাইক ছেড়েছে। এই বৃষ্টি এলো বলে। বলতে বলতে বৃষ্টির কয়েক ফোঁটা মুস্কানের নাকে মুখে পড়ে। মুহূর্তেই ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করে। ফারিস বাইকটা থামিয়ে কোনো নির্দিষ্ট জায়গায় আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু মুস্কানের জন্য পারল না। মেয়েটা এত বাচ্চামো করে। রাতের বেলা এই বৃষ্টিতে ভিজে নির্ঘাত জ্বর বাঁধাবে। মুস্কান আর ফারিস বাসায় ঢুকতেই দেখে সব অন্ধকার। এই বৃষ্টির রাতে সকলে আগে আগেই শুয়ে পড়েছে। তারা নিঃশব্দে নিজেদের কক্ষে গিয়ে লাইট অন করল। দুজনেই হালকা পাতলা অনেকটা ভিজে গেছে। বাড়িতে আসার পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফারিস গায়ের কোটটা খুলে মাথা মুছতে মুছতে আর চোখে মুস্কানের দিকে তাকাল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঝাড়তে ব্যস্ত মুস্কান। ভিজে যাওয়ার ফলে তার পুরো শাড়ি বডির সাথে লেপ্টে আছে। উন্মুক্ত ফর্সা পিঠ জুড়ে গড়িয়ে পড়ছে জলরাশি। কোমরের দিকটাও দৃশ্যমান। ফারিস দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। নিজেকে সামলানোর জন্য চোখ বুঝে বড় একটা দম নিল। মানছে মুস্কানের বয়স কম, কিন্তু সে ও তো তাগড়া যুবক। নিজেকে সামলানো কি এতই সহজ? শুনছেন, একটু এদিকে এসে চুল থেকে কোণের দুলের প্যাচটা ছুটিয়ে দেন তো। আমি পারছি না। মুস্কানের ডাকে তার দিকে ফিরে ফারিস। মন্ত্রমুগ্ধের মতো সেদিকেই এগিয়ে যায়। কানে ঠান্ডা হাতে স্পর্শ পেতেই খানিকটা কেঁপে উঠে মুস্কান। ফারিস খুব দৃঢ়ভাবে তার কানের দুল থেকে চুলের প্যাচ খুলে দিচ্ছে। মুস্কান মুগ্ধ চোখে তাকায় ফারিসের দিকে। ভেজা স্নিগ্ধ মুখ, কালচে ঠোঁট, অদ্ভুত এক সৌন্দর্য চেহারার মাঝে। এমন ঠান্ডায়ও কেমন কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে লোকটার। এমন না যে মুস্কান ফারিসের অনুভূতি বোঝে না। পরীক্ষার সময় দাদুর বাড়িতে যাওয়ার পর তার তানিয়া আপুর সাথে হালকা পাতলা অনেক কিছুই শেয়ার করেছিল মুস্কান। তানিয়াও খুব সুন্দর করে তাকে স্বামী স্ত্রীর মাঝের কার সম্পর্কের অনেক কিছু বুঝিয়েছে। সেও বুঝেছে, কিন্তু তার এখন ভীষণ লজ্জা লাগছে। জট ছাড়িয়ে চলে যেতে নেয় ফারিস। আচমকা মুস্কান তার হাত টেনে ধরে। ফারিস ভ্রু উঁচিয়ে ইশারায় বোঝায়, কি? মুস্কান লাজুক হেসে দুই দিকে মাথা নাড়ে, কিছু না। ফারিস ধীর আওয়াজে বলে, যাও চেঞ্জ করে আসো, ঠান্ডা লেগে যাবে। আপনি চেঞ্জ করবেন না?
করব আগে তুমি করে আসো। মুস্কান বেকুবের মতো বলে। আজকে চেঞ্জ না করলে কি হবে? ফারিস আশ্চর্য হয়ে তাকায়। কি হয়েছে তোমার? মুস্কান ফারিসের নেশাতুর চোখে চোখ রাখে। দুই জোড়া চোখে আজ নিষিদ্ধ ইচ্ছের আনাগোনা। বাহিরে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। সেই তাণ্ডব চলছে মুস্কানের বুকের ভিতরও। হৃৎপিণ্ড প্রবল বেগে ধাক্কাচ্ছে। সে একনিঃশ্বাসে বলে, আমাকে আপন করে নিবেন? একেবারে নিজের সবটুকু উজাড় করে। কথাটা বলে আর এক সেকেন্ডও ফারিসের চোখে চোখ রাখতে পারে না মুস্কান। ত্রপিত মাথা নুইয়ে ফেলে। আচমকা কোমরে ঠান্ডা হাতের টান খেয়ে মূর্তি ন্যায় শক্ত হয়ে গেল মুস্কান। হাত জোড়া আনমনে চলে গেল ফারিসের বুকে। ফারিস মুস্কানের কানের নিচে হাত রাখে। কপালে কপাল ঠেকায়। নাকে নাক ঘষে উত্তপ্ত শ্বাস ছেড়ে বলে, কেন পাগল করছ? মুস্কান নিজেও বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। বারান্দার দরজা খোলা। সেখান থেকে স্পষ্ট ভেসে আসছে বৃষ্টির শব্দ। ঠান্ডা হাওয়া। বাতাসে কেমন মাদকতা মেশানো। ফারিসের ঘোর লেগে যায়। নেশার মতো মুস্কানের ঠোঁটে নিজের ঠোঁট ঘষে। অধৈর্য, অস্থির কণ্ঠে বলে, নিজের থেকে কাছে আসতে চাইছ? সামলাতে পারবে তো? আজ কাঁদলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। মুস্কান চোখ বুঝে ফারিসের বুকে মাথা রাখে। কম্পিত হাত দিয়ে ফারিসের ভেজা শার্ট খামচে ধরে বলে, কাঁদব না। ফারিসের এতদিনের ধৈর্যের বাঁধ নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। ঝড়ের বেগে মুস্কানকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। এক হাতে সুইচ টিপে সমস্ত রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে মুস্কানের অতি নিকটে চলে আসে। মুস্কানের সারা অঙ্গে লাজ। ফারিসের বেহায়া স্পর্শে ছটফটিয়ে উঠে সে। এবার বুঝি বেহুশি হয়ে যাবে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সমস্ত শরীর। মুস্কানের শরীরের হালকা কাঁপুনি আরও অস্থির করে তুলছে ফারিসকে। নিজের সেলফ কন্ট্রোল পুরোপুরি হারিয়ে বসেছে ফারিস। বদ্ধ উন্মাদ হয়ে গেছে যেন। মুস্কান যতই কাঁদবে না বলুক, ফারিসের তীক্ষ্ণ স্পর্শে একসময় কাঁদতে বাধ্য হয় সে। ব্যথার তাড়নায় অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠে বারবার। চোখের পানি আপনা আপনি গড়িয়ে পড়ে কিনারা বেয়ে। ফারিস মুস্কানের ব্যথাতুর বিবর্ণ মুখটার দিকে নিরাধার দৃষ্টিতে তাকায়। সর্বমুখে অজস্র চুমু খেয়ে কাতর কণ্ঠে বলে, সকালে ঔষধ খেলেই ব্যথা কমে যাবে জান। আর একটু সহ্য করে নাও প্লিজ জজ। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। মুস্কানের অবস্থা নাজেহাল। সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। সামান্য নাড়াচাড়ার শক্তি পর্যন্ত পারছে না। ফারিস মুস্কানকে শাওয়ারের জন্য কোলে তুলে নিতেই মুস্কান অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। ফারিস অপরাধীর ন্যায় মুস্কানের মুখের দিকে তাকায়। কাতর কণ্ঠে বলে, আম সরি জান। খুব কষ্ট হচ্ছে? মুস্কান ঠোঁট উল্টে কাঁদে। মৃদু স্বরে বলে, খুব। ফারিসকে বড্ড হেল্পলেস দেখায়। সে মুস্কানকে কোলে নিয়ে আলগোছে ওয়াশরুমে ঢুকে। বুকের সাথে দাঁড় করিয়ে শরীরে পানি ঢালে। ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা পানি গায়ে পড়তেই মুস্কানের সমস্ত শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে। নরম দেহে পীড়া সর্বত্র। পানি লাগলেই জ্বলন বাড়ে। মুস্কান দুর্বল স্বরে চেঁচায়। ফারিসের বাহু খামচে ধরে সমানে ছটফট করতে থাকে। ফারিসের গলার স্বর অত্যন্ত নরম। মুস্কানকে নিজের সাথে আড়ষ্টভাবে জড়িয়ে নিয়ে আস্তে করে বলে, শেষ জান, আর একটু। বিছানায় জর্জর হয়ে শুয়ে আছে মুস্কান। তার উষ্ণ দেহ মৃদু কাঁপছে। শরীরের ব্যথায় পেট গুলিয়ে আসছে। বাইরে এখনো ঝুম বৃষ্টি। মুস্কান অস্পষ্টভাবে শুনতে পারছে ওয়াশরুম থেকে আসা পানির শব্দ।
ফারিস শাওয়ার নিচ্ছে। সময় নেয়নি বেশি। ঝটপট পানি ঢেলে চলে এসেছে। এসেই বিছানায় শুয়ে মুস্কানকে আষ্টেপৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। উপরে কাঁথা টেনে ভেজা চুলগুলো বালিশে ছড়িয়ে দিয়েছে। খুব বেশি খারাপ লাগছে? ফারিসের প্রশস্ত বুকে গুটিসুটি মেরে শুল মুস্কান। নেতিয়া যাওয়া ভয়েসে বলল, খারাপ লাগছে না। ফারিস বুঝে। মুস্কানের পিঠে থাকা হাতের বাঁধন আরো দৃঢ় করে। কপালে, চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলে, আম সরি, খুব সরি। স্নিগ্ধ সকাল। মুস্কান গভীর ঘুমে। ফারিস নিজের কাজের জন্য বেরিয়ে গেছে সেই কখনোই। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ফাইজা এসেছে মুস্কানকে ডাকতে। মুস্কান চোখমুখ ঢেকে ঘুমিয়ে আছে। ফাইজা মুস্কানের উপর থেকে কাঁথা সরায়। আস্তে করে ডাকতে থাকে, ভাবি উঠো। মুস্কানকে উঠতে না দেখে কাঁধ ঝাঁকায়। ভাবি অনেক বেলা হয়েছে, মা ডাকছে তোমাকে। মুস্কান একটু নড়েচড়ে শোয়ে। ঘুম ঘুম আওয়াজে বলে, আমাকে ঘুমাতে দাও ফাইজা। তোমার ভাই সারারাত জ্বালিয়েছে আমায়, একটুও ঘুমাতে দেয়নি। ফাইজা বেককল বনে গেল। মুস্কান কি বলছে এসব ঘুমের ঘোরে? সে এবার একটু জোরেই বলল, ভাবি কি বলছো এসব? ভাইয়া কেন তোমাকে জ্বালাবে? মুস্কানের ধ্যান ভাঙে। হকচকিয়ে শোয়া থেকে উঠে বসে ফাইজার দিকে তাকিয়ে লজ্জায় পড়ে যায়। আমতা আমতা করে বলে, খুব বেবেলা হয়ে গেছে না? 11টার উপর বাজে। আজকে আমাদের মামার বাসায় যাওয়ার কথা। নানিজান সকাল থেকে কল দিচ্ছে। আমি এক্ষুনি উঠছি। বলতে বলতে তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে মাথা চক্কর দিয়ে উঠল মুস্কানের। ফাইজা ধরে ফেলে, কি হয়েছে ভাবি? তুমি কি অসুস্থ? শরীর এত গরম কেন? তখনই দরজার কাছ থেকে তাজমহলের গলা শোনা গেল। ফাইজা, মুস্কান উঠেছে? খাবে না ও? মা, ভাবির গায়ে তো খুব জ্বর। সে কি? তাজমহল দ্রুত পায়ে মুস্কানের কাছে আসল। কপালে হাত দিয়ে বলল, জ্বর কি করে আসলো? রাতে কি বৃষ্টিতে ভিজেছিলে? মুস্কান মাথা নুইয়ে ফেলে। তাজমহল বুঝে গেলেন। আশু কই হতচ্ছাড়া বাড়িতে? তোমাকে এই রাতের বেলায় বৃষ্টিতে ভিজিয়ে আনতে কে বলেছে ওকে? মুস্কান কিছু বলতে নিলে তাজমহল পরপর আবার বলেন, ঔষধ খেয়েছ? মুস্কান ওপর নিচ মাথা নাড়ে। উনি দিয়েছেন। তাজমহলের চোখ যায় মুস্কানের গলায়। ফর্সা গলার কিছু কিছু অংশ ছোপ ছোপ লাল হয়ে আছে। হতভম্ব হয়ে যান তিনি। মুহূর্তেই বুঝে যান মুস্কানের এত বেলা করে উঠার কারণ। ওনার ছেলে যে কাল রাতে মেয়েটাকে বিধ্বস্ত করে ছেড়েছে, এটা বুঝতে সময় লাগল না আর। মুস্কান উঠে দাঁড়াতে নিলে তাজমহল বাধা দেন। উঠতে হবে না, শুয়ে থাকো, রেস্ট নাও। আমি ফাইজাকে দিয়ে তোমার নাস্তাটা উপরে পাঠিয়ে দিচ্ছি। জ্বর বাড়লে অবশ্যই জানাবে, ডক্টরের কাছে নিয়ে যাব। মাথা টাথা খারাপ লাগলেও জানিও কেমন। মুস্কান আর কিছু বলতে পারল না। অস্বস্তি নিয়ে বসে থাকল। তাজমহল চলে গেলেন। বিকেলের দিকে ফারিস বাসায় আসে। মুস্কানকে এই অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে সারাটা দিন কেমন হাঁসফাঁস করেছে সে। ফোনও দিয়েছিল। তাজমহল তুলে কয়েকটা তারা তারা কথা বলে রেখে দিয়েছে। বলেছে কাজ নিয়েই যেন পড়ে থাকে, বউয়ের খোঁজ নেওয়ার দরকার নেই। যার জন্য আজ একটু দ্রুতই বাড়ি ফিরেছে ফারিস। মুস্কান তখন ঘরে গোছগাছ করছিল। কয়েকদিন যাবৎ তার শরীরের উপর একটু বেশিই দখল যাচ্ছে। একটানা এক্সাম, রাত জাগা, তারপর একটা লম্বা জার্নি দিয়ে গ্রাম থেকে বাড়িতে আসা, এসেই আবার গেট টুগেদারে যাওয়া,
সেই রাতেই বৃষ্টিতে ভিজে বাসায় আসা, আবার মাঝরাতে নিজের উপর বয়ে যাওয়া ভয়ঙ্কর লজ্জাজনক তুফান, জ্বর, দুর্বলতা, এখন আবার আরেকটা লম্বা জার্নি করে নানিজানের বাড়িতে যাওয়া। ভেবেই বিষিয়ে উঠছে শরীর। একটু ইচ্ছে করছে না যেতে। খুবই ক্লান্ত সে। একেবারে বিছানায় নেতিয়ে পড়ে থাকার মতো ক্লান্ত। না কোথাও যেতে ইচ্ছে করছে আর না কিছু করতে। ফারিস রুমে এসে দেখে তার পিচ্চি বউটা কেমন দুর্বল হাতে ব্যাগ গুছাচ্ছে। সে গিয়ে মুস্কানের হাত টেনে ধরে নিজের দিকে ফেরায়। মুখের সামনে উড়তে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছে গুজে দিয়ে জিজ্ঞেস করে, দুপুরে খেয়েছ? মুস্কান কথা বলে না। উল্টো ঘুরে আবার ব্যাগে কাপড় ভরতে ব্যস্ত হয়ে পড়ে। ফারিস কপালে হাত দিয়ে জ্বর চেক করতে নেয়। মুস্কান সাথে সাথে হাত সরিয়ে দেয়। ফারিস তীক্ষ্ণ চোখে তাকায়। এমন বিহেভ কেন করছ? কি হয়েছে? মুস্কান তেজ দেখিয়ে বলে, এসেছেন কেন? আপনার কাজ আছে, না যান কাজে যান। আমি একাই নিজের খেয়াল রাখতে পারি। ফারিস মৃদু হাসে। মুস্কানকে নিজের দিকে ঘুরিয়ে কাছে টেনে বলে, আজকে যাওয়াটা খুব জরুরি ছিল মুস্কান। না হলে তোমাকে না বলে এভাবে কখনো যেতাম না আমি। তাও আবার তুমি এতবার বারণ করার পর। মুস্কান ঠোঁট ফুলায়। আপনি একটা নির্দয় লোক। ফারিস শব্দ করে হাসে। তাই? মুস্কান ফারিসের বুকে মাথা রাখে। আমার নানিজানের বাড়িতে যেতে একটু ইচ্ছে করছে না। ফারিস দীর্ঘশ্বাস ছাড়ে। যেতে হবে মুস্কান। না গিয়ে উপায় নেই। তোমার সামনেই তো নানিজান কতবার বলল দেখলে না। হু। শাশুড়ি আর ননদের মাঝখানে বসে আছে মুস্কান। মাথা সিটে হেলান দিয়ে রেখেছে। এসব গাড়িতে উঠতে একেবারেই বিরক্ত সে। গাড়ির গন্ধ একদম সহ্য হয় না তার। তার উপর আবার জ্বরটাও বাড়ছে মনে হচ্ছে। ড্রাইভ করতে নিয়ে মিররে তাকিয়ে বারবার মুস্কানকে দেখছে ফারিস। মুখটা কি ছোট হয়ে আছে। নিশ্চয়ই খুব দুর্বল লাগছে। বউয়ের অসুস্থতার জন্য শর্মিলা বেগমের সাথে কথা বলেছিল ফারিস। বলেছে আজ যেতে পারবে না, কাল সকাল হতেই রওনা দিবে তারা। তাজমহলও বলেছিল। কিন্তু শর্মিলা বেগম কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা জানায়। যেতে হলে আজকেই যেতে হবে। না হলে আর কোনোদিনও আসার দরকার নেই। মুস্কান নাকি না যাওয়ার জন্য অভিনয় করছে। ফোনের পাশেই ছিল মুস্কান। শর্মিলা বেগমের কথা শুনে জিদ ধরে সে নিজেই সবার আগে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ফরিসকে ড্রাইভিং করার ফাঁকে বারবার পিছে তাকাতে দেখে জহির তালুকদার বিরক্ত হলেন। চিবিয়ে চিবিয়ে বললেন, বাবা তুমি পেছনে ঘুরে কেন গাড়ি চালাচ্ছ না? নতুন একটা অভিজ্ঞতা হয়ে যেত। আমরাও অক্কা পেতাম আর তুমিও তোমার বউকে শান্তি মতন দেখতে পেতে। বাবার কথায় ফারিস খানিকটা লজ্জা পেল। সত্যিই সে আজকে একটু বেশিই তাকাচ্ছে পেছনের দিকে। আর কেন তাকাচ্ছে এটা বুঝতে কারোরই বাকি নেই। এভাবে বারবার পিছন তাকিয়ে ড্রাইভ করলে বড় কোনো দুর্ঘটনার ঘটে যেতে পারে নিমিষেই। ফারিস এবার ভালো করেই ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সকলের সামনে বড় চাচা ওরফে শ্বশুরকে এভাবে কথা বলতে দেখে মুস্কানও ভীষণ লজ্জিত হল। এতবার তাকানোর কি আছে আজব? ফাইজা মিটিমিটি হাসছিল। তাজমহলের চোখ রাঙানোতে থেমে যায়। মুস্কানদের গ্রামের পাশের গ্রামটিই তাজমহলের বাবার বাড়ি। ফাইজা, ফারিস তার নানাজানের বাসায় অনেকবার আসলেও জহিরের বেশি আসা হয়নি। ফারিস তো কিশোর বয়স থাকতে প্রচুর এসেছে। কিন্তু নানার বাড়িতে সারাদিনে তার ছায়াও খুঁজে পায়নি কেউ। সারাক্ষণ কিশোরকালের বন্ধুবান্ধবদের সাথে থেকেছে, আড্ডা দিয়েছে। দিনের সম্পূর্ণ সময় তাদের সাথেই ঘুরে বেরিয়েছে।
পুরো পরিবার নিয়ে অনেক বছর পর আজ তাজমহল তার বাবার বাড়ি যাচ্ছেন। সামনে উঠান রেখে উঠানের আড়াআড়ি বরাবর একতলা বিশিষ্ট খুব বড় একটা বাড়ি ফারিসের মামাদের। ফারিসের দুই মামা এই বাড়িতেই থাকে। পুরো রাস্তা বমি করে নেতিয়ে পড়েছে মুস্কান। তার গায়ে বোধহয় আর শক্তি নেই। ননদের হাত ধরে ধীরে ধীরে আগাচ্ছে বাড়ির দিকে। উঠানের একপাশে কালকের অনুষ্ঠানের আয়োজন চলছে। রাতের বেলা বলে কিছুই বুঝতে পারছে না মুস্কান। তারা বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পেল প্রবেশদ্বারে সবাই তাদের জন্য দাঁড়িয়ে আছে। ফারিসের বড় মামা কাইয়ুম, ওনার বড় মেয়ে শিরিন, রাসেলের বউ কেয়া আর লতিফা তাদের দেখে এগিয়ে এলো। খুব নমনীয়তার সাথে তারা তাদের স্বাগত জানালো। মুস্কানকে খুব দুর্বল দেখাচ্ছে। কেয়া মুস্কানকে ধরে একটা রুমে নিয়ে গেল। তাকে ঠান্ডা শরবত খেতে দিল। ওয়াশরুম দেখিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল বাকিদের জন্য খাবার ব্যবস্থা করতে। কেয়া আজকে একা হাতেই সব সামলাচ্ছে। তার বড় যা শারমিন আজ শাশুড়ির সাথে তুমুল লাগা লেগেছে। ঝগড়া শুরু করেছে শর্মিলা বেগমই। তাও আবার উনার ছোট নাতনি সোনিয়াকে নিয়ে। মেয়েটার চলা ফেরা একদম সহ্য হয় না শর্মিলা বেগমের। মেয়েটাকে বাড়ি থেকে দূরে রেখে হোস্টেলে পড়িয়ে পড়িয়ে একেবারে বেশরম, বিয়াদব বানিয়ে ফেলেছে। গতকালকে হোস্টেল থেকে ফিরেছে দাদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে। আর এসেই উল্টাপাল্টা চলা ফেরা শুরু করে দিয়েছে। কারো কথা শুনে না। পোশাক আশাকের পরিবর্তন করে না। দাদির মুখে মুখে তর্ক করে, বাপের মুখে মুখে তর্ক করে, চাচার মুখে মুখে তর্ক করে। মূলত এই জন্যই বড় ছেলের বউয়ের সাথে লেগেছেন শর্মিলা বেগম। শারমিন শাশুড়ির মুখে মুখে বেশি কথা না বললেও শর্মিলা বেগম অনেক কথা শুনিয়েছেন উনাকে। মায়েদের দায়িত্ব মেয়েকে সঠিক পথ দেখানো। সেখানে উনি এই মেয়েকে আরও লাই দিয়ে মাথায় উঠিয়েছেন। ঝগড়াটা লেগেছেন বিকেলের দিকে। তখন থেকেই নিজের ঘরে মুখ অন্ধকার বানিয়ে বসে রয়েছেন শারমিন। না কোনো কাজে হাত লাগাচ্ছেন আর না কারো সাথে কথা বলছেন। ছোট মেয়ে সোনিয়া আর বড় মেয়ের জামাই রাজন এই দুটো মানুষের জন্য দরদ শারমিনের বরাবরই। তাদের বিরুদ্ধে কোনো কথাই সহ্য করেন না শারমিন। এই দুজন আরও বহু আগে থেকে শারমিনের ব্রেন ওয়াশ করে রেখেছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়েছে মুস্কান। শরীর ক্লান্ত হওয়ায় সাথে সাথে ঘুমিয়েও গেছে। ফাইজা নিজের বরাদ্দ করা রুমে আছে। তাজমহল তার আম্মাজানের সাথে কথায় মজে। জহিরও কাইয়ুমের সাথে বাইরে বেরিয়ে গেছে। ছোট মামা রাসেলের সাথে ফারিসের বেশ ভালো সম্পর্ক। আর সেটা তার কিশোর বয়সেরও আগে থেকে। সে এসেই আগে ফ্রেশ হয়ে রাসেলের সাথে বেরিয়ে পড়েছে এখানে থাকা বন্ধুদের সাথে দেখা করতে। গ্রামের রাস্তায় বের হতেই আশেপাশের পরিচিত অনেকে ডাকছে, কথা বলছে, জিজ্ঞেস করছে, কি অবস্থা ফারিস? আরে ফারিস কেমন আছিস? ফারিস ভাই যে অনেক দিন পর। কখন এসেছেন ভাই? ফারিস মাথা নাড়িয়ে সকলের কথার জবাব দিচ্ছে। ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সকলেই টেবিলে বসে। তাজমহল আর কেয়া মিলে সকলকে খাবার বেড়ে দিচ্ছে। তাজমহল গিয়ে তার বড় ভাবিকে বুঝিয়ে শুনিয়ে ডিনারে নিয়ে এসেছিল। শর্মিলা বেগমের তারা কথা শুনে আবার চলে গেছে। রাসেলের পাশে বসে একদম শক্ত চেহারা নিয়ে খাবার খাচ্ছে ফারিস। চেহারা শক্ত করার কারণ হচ্ছে সোনিয়া। মেয়েটা খাবার টেবিলে ফারিসকে বসতে দেখেই ছুটে এসে তার পাশে বসেছে। ঢং ঢাং করে মুখের সামনে পড়া কাটা চুলগুলো বারবার কানের পিছে গুজে দিচ্ছে। লাজুক হেসে ফারিসের সাথে কথা বলার চেষ্টা করছে। ফারিস ভাই কিছুদিন থাকবেন না এবার? দেখি, আপনি কতদিন বাদে এসেছেন বলেন তো।
জানেন আমরা আপনাকে কতটা মিস করি? আপনি এখন আর আসেন কেন ফারিস ভাই? ব্যস্ত থাকি। সোনিয়া আরও প্রশ্ন করতে যাবে তার আগেই ফারিস ফাইজাকে জিজ্ঞেস করে, মুস্কান কোথায়? তাজমহল জবাব দিল, ওহ ঘুমাচ্ছে তাই আমিই ডাক দেইনি। থাকুক, ঘুমাক একটু। ক্লান্ত মেয়েটা। শর্মিলা মুখ মুচড়া দিলেন, এমন নাজুক বউ আমি জীবনে দেহি নাই বাপ। একটু সফর করতে না করতে বিছানায় পইরা গেছে। বলি সারা রাইত কি ট্রাক চালাইছিল যে এখন মরার মতো পইরা ঘুমাইতাছে? ফারিস কেসে উঠল। সোনিয়া তড়িঘড়ি করে ফারিসকে পানির গ্লাস এগিয়ে দিল। আপনি ঠিক আছেন তো ফারিস ভাই? যেমন ওর থেকে কনসার্ন আর কেউ নেই। ফারিস মাথা নাড়াল। খাওয়া শেষ তার। উঠে যেতে নিলে তাজমহল ডেকে বলল, 1 মিনিট দাঁড়াও। মুস্কানের খাবারটা নিয়ে যাও। সারারাত না খেয়ে থাকলে আরও দুর্বল হয়ে পড়বে। ফারিস রুমে এসে দেখে মুস্কান বেঘোরে ঘুমাচ্ছে। সে হাতের খাবারটা টেবিলের উপর রেখে দরজা লাগিয়ে ফেলল। ঘড়িতে টাইম রাত 12টা। গ্রামের মানুষ আরও আগেই ঘুমে কাদা। ফারিস গিয়ে নিঃশব্দে মুস্কানের পাশে বসল। মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়াল। চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় ডাকল, মুস্কান ওঠো, খেয়ে তারপর ঘুমিও। মুস্কান উঠল না, বরং একটু নড়েচড়ে ফারিসের কোমর পেঁচিয়ে শুয়ে থাকল। ফারিস এবার ডাকার তাগিদা বাড়াল, মুস্কান আমি ডাকছি তো তোমাকে। মুস্কান ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, আমি খাবো না এখন। এসব বললে চলবে না, ওঠো। তাকে তাও উঠতে না দেখে জোর করে টেনে বিছানায় বসাল। মুস্কানের বিরক্তিতে নাক ফুঁসে উঠল। কাদো কাদো গলায় বলল, আপনি আমাকে ঘুমাতে কেন দিচ্ছেন না? ফারিসের শীতল কণ্ঠ, খেয়ে ঘুমাও, তোমাকে বারণ করিনি আমি। ঠিক আছে আপনি খাইয়ে দিন। আমার এখন উঠে নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। ফারিস হাসল। ফিচেল স্বরে বলল, তুমি কিন্তু দিন দিন বড্ড বেশি অলস হয়ে যাচ্ছ মুস্কান। মুস্কানের ভাব নিয়ে বসে রইল। মুস্কানকে খাইয়ে লতিফাকে দিয়ে প্লেট পাঠিয়ে দিয়েছে ফারিস। লাইট নিভিয়ে সেও মুস্কানের পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরেছে। চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু মুস্কানের নড়াচড়ার জন্য পারছে না। খাওয়ার পর ঘুম পুরোপুরি ভেঙে গেছে মুস্কানের, যার জন্য এখন এমন হাঁসফাঁস করছে। ফারিস ধমক দিল, এত নড়ানড়ি করছো কেন? চুপচাপ ঘুমাও। মুস্কান মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ঘুম আসছে না। এতক্ষণ ঘুমানোর জন্য ছটফট করে, এখন ঘুম আসছে না। আপনিই তো ভাঙলেন। ঠিক আছে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বুঝে থাকো, ঘুম এসে যাবে। মুস্কান বিড়াল ছানার মতো গুটি মেরে ফারিসের বুকে এসে শুল। চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখল ফারিস চোখ বুঝে তার চুলে হাত বুলাচ্ছে। মুস্কানের ঠোঁট নিস্পিস করছে ফারিসের চাপ দাড়ি মাখা গালটা ছুঁয়ে দিতে। সে তার ঠোঁটের ইচ্ছা পূরণ করল। টুপ করে ফারিসের গালে একটা চুমু খেয়ে বসল। সাথে সাথে ফারিসের গম্ভীর স্বর শোনা গেল, ঘুমাবে নাকি চু মু র পারফরমেন্স শুরু করব? মুস্কান লজ্জা পেয়ে জলদি চোখ বুঝে ফারিসের বুকে ঘাপটি মেরে শুল। মুচকি হেসে ফারিস নিজেও মুস্কানের মাথায় চুমু দিয়ে তাকে নিবিড়ভাবে বুকে টেনে ধরল। ঝলমলে সকাল। বাইরে থেকে ভেসে আসছে কোলাহলের শব্দ। বাবুর্চিরা রান্না করছে। প্রতিবছর ফারিসের নানার মৃত্যু বার্ষিকীতে খুব বড় করে আয়োজন করা হয়। গ্রামের অনেক মানুষদের নিমন্ত্রণ করা হয়। উঠানে পেন্ডেল করা হয়েছে বর্ষর। সেখানে সারি সারি টেবিল সাজানো হচ্ছে।
ছোট মামা রাসেলের পাশে দাঁড়িয়ে সবকিছুর তদারকি করছে ফারিস। ঘেমে নিয়ে তার শার্ট একদম ভিজে গেছে। মুস্কান ফাইজার সাথে ছাদে উঠেছিল। ছাদ থেকে বাড়ির আশপাশটা খুব সুন্দর দেখায়। সবুজ, শ্যামল, শান্ত, ছায়া ঘেরা মনোরম এক পরিবেশ। বাতাসও আছে বেশ। মাথায় ঘুমটা টেনে তীক্ষ্ণ নজরে চেয়ে আছে মুস্কান ফারিসের দিকে। ফারিসের পাশেই সোনিয়া মেয়েটা দাঁড়িয়ে। পরনে একটা ছেঁড়া ফাটা লেডিস প্যান্ট আর হাঁটুর উপর পর্যন্ত পরা টপস। গলার স্কার্ফটাও তেমন লং নয়। ছাদ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা নিজে থেকে বারবার ফারিসের সাথে কথা বলতে চাইছে। একটু পরপর চুল ঠিক করছে। মুচকি মুচকি হাসছে। ফারিসের চেহারায় প্রবল বিরক্তি। মুস্কানের নিজেরও ভালো লাগছে না মেয়েটাকে। এমন নির্লজ্জ কেন? দেখতে পারছে না উনি যে বিরক্ত হচ্ছেন। ফারিস রাসেলের সাথে কথা বলছিল। এর মাঝে সোনিয়া বলে, ফারিস ভাই আপনি তো খুব ঘেমে গেছেন, আমি কি আপনার জন্য লেবুর শরবত বানিয়ে আনব? খেলে শান্তি পাবেন। ফাইজা মুখ ভেঙচিয়ে বলল, দেখেছ ভাবি সোনিয়া আপু কেমন নিজে উজে উজে ভাইয়ার সাথে কথা বলছে। পারে না একেবারে ভাইয়ার কোলেই উঠে যায় ঢমং। মুস্কান বলল, চলো ফাইজা আমরা ওখানে যাই তোমার ভাইয়ের কাছে। ফাইজা সাথে সাথে নাকচ করল, পাগল নাকি? ওখানে কত ছেলে মানুষ দেখেছ। ঠ্যাং গুড়িয়ে দিবে ভাইয়া যদি তোমাকে আর আমাকে ওখানে দেখে। আমাকে আগেভাগেই নিষেধ করে দিয়েছে আজকে যেন বিকেলের আগে কোনোভাবে উঠানে পা না রাখি। তোমাকে নিয়ে তো আরও আগে না। মুস্কান আর কিছু বলল না। ওখানে আসলেই অনেক ছেলে মানুষ। কিন্তু তার এই সোনিয়া মেয়েটাকে কেন যেন সহ্য হচ্ছে না। তুমি সোনিয়া আপুর জন্য ওখানে যেতে চাইছ তাই না ভাবি? ফাইজার কথায় তার দিকে ঘুরে মুস্কান। ফাইজা তার ভাবির কাঁধ জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না ভাবি। ভাইয়া সোনিয়া আপুকে একদমই দেখতে পারে না। সে যতই গায়ে পড়ে কথা বলতে আসুক না কেন, ভাইয়া পাত্তাই দেয় না এই মেয়েকে। দেখো না কখন থেকে শরবত আনবে নাকি জিজ্ঞেস করছে কিন্তু ভাইয়া কথাই বলছে না। মুস্কান জোরপূর্বক হাসে। আসলেই মেয়েটার সাথে কোনো কথা বলছে না ফারিস। ঠান্ডা পানি দিয়ে বড় এক জগ লেবুর শরবত বানিয়ে লতিফার হাত দিয়ে উঠানের দিকে পাঠিয়ে দিল মুস্কান। শুধু তো ফারিসের জন্য বানালে চলবে না। ওখানে ছোট মামা সহ আরও অনেকেই আছে। সকলেই গরমে ক্লান্ত হয়ে আছে। খেলে সকলেরই খাওয়া প্রয়োজন। লতিফা গিয়ে ফারিসের হাতে শরবতের জগ আর গ্লাস দিল। ভাবিমণি পাঠাইছে সকলের জন্য। ফারিস স্মিত হাসে। লতিফার হাত থেকে জগটা নিয়ে বলে, তোমার ভাবিমণিকে গিয়ে বলো ধন্যবাদ। সোনিয়া এটা দেখে রাগে গজগজ করতে করতে ঘরে চলে গেল। বরাবরের মতো এইবারও পাত্তা দিল না ফারিস। বয়স কম হলে কি হবে আস্ত শেয়ানা। কিভাবে ছেলে পটাতে হয় পেট থেকে বের হয়েই শিখে গেছে। ফারিস ভাইকে কত সুন্দর নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। ধূর্ত মেয়ে মানুষ কোথাকার। বিছানায় বসে ফোনে গেম খেলছিল মুস্কান। হঠাৎ সোনিয়া তার রুমে এসে উপরোক্ত কথাগুলো বলে। মুস্কান মেয়েটার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো গেমস খেলতে লাগল। সোনিয়া এবার ফুঁসে উঠল। উঁচু স্বরে বলল, এই মেয়ে আমি তোমার সাথে কথা বলছি। শুনতে পারছ না তুমি? মুস্কান নির্বিকারভাবে বলল, অবশ্যই শুনতে পারছি। হাটকাল নই আমি। এমনিতেই মুস্কানের উপর রেগেছিল সোনিয়া। এখন মুস্কানের এহেম কথায় রাগ যেন আরও তুঙ্গে উঠে গেল। দাঁত কিরমিরিয়ে বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাবা মা শিক্ষা দেয়নি তোমায়?
বিয়াদব মেয়ে। এবার মুস্কানও ক্ষেপে গেল। হাতের ফোনটা বিছানার উপর ধপ করে ফেলে বলল, একদম বাবা মা তুলে কথা বলবেন না আপু। কার শিক্ষা কেমন সেটা তার ব্যবহারেই বোঝা যায়। আপনি যে কত ভালো শিক্ষা গ্রহণ করেছেন সেটাতে আপনার আচরণেই শোভা পাচ্ছে। কি বললে তুমি? আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলো? এত বড় সাহস তোমার? ক্ষেত মেয়ে একটা। দেখুন আপু, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আপনাকে তো আমি ঠিক করে চিনিই না। আপনি শুধু শুধু কেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন? একদম চুপ থাকবি গেও মেয়ে। নেহাতি তোর দাদা ফারিস ভাইয়াকে জোর করেছিল তোকে বিয়ে করার জন্য। না হলে ফারিস ভাইয়ের মতো স্মার্ট, হ্যান্ডসাম একটা ছেলে তোর মতো ক্ষেতকে কখনোই বিয়ে করত না। বিয়ে করত আমার মতো সুন্দরী, মডার্ন একটা মেয়েকে। মুস্কানের চোখ ভিজে যায়। এভাবে অপমান তাকে কেউ কখনো করেনি। সে চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে, ভদ্রভাবে কথা বলুন আপু। আপনি কখন থেকে আমাকে আজেবাজে কথা বলে যাচ্ছেন? ও তুই এখন আমাকে ভদ্রতা শিখাবি? সোনিয়ার চিল্লাচিল্লিতে কেয়া আর শিরিন দৌড়ে রুমে আসে। শিরিন বলে, কি হয়েছে? সোনিয়ার সাথে সাথে জবাব দিল, ফারিস ভাই এত বিয়াদব একটা মেয়েকে কি করে বিয়ে করল? যেই মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। আমি ওর বড় বোনের মতো, আর আমার সাথে কিভাবে তর্ক করছে। কিন্তু আমরা তো তোর তর্ক শুনে এখানে ছোটে এসেছি সোনিয়া। মুস্কানের গলা তো শুনিনি। শিরিন। সোনিয়া নাকি সুরে বলল, হ্যাঁ তোরা তো আমার দোষটাই দেখবি। এই বাড়িতে সবাই তো শুধু আমার দোষটাই দেখে। মা ছাড়া তোরা কেউ তো আমাকে সহ্যই করতে পারিস না। কাল সাপ মনে করিস। মুস্কান কি এমন বলেছে তোমায় যার জন্য তুমি এভাবে নাকের জল চোখের জল এক করে ফেলছ? ওহো তো তোমাকে ঠিক করে চেনেও না। কেয়া, আপনি চুপ করুন। ঠিক তখনই ফারিস রুমে ঢুকে। তার সারা শরীর ঘামে চুপচুপ করছে। সে মুস্কানের কাছে গিয়ে তার ওড়নার মাথাটা দিয়ে নিজের মুখের ঘামটুকু মুছে নেয়। থমথমে স্বরে বলে, কি হয়েছে এখানে? এই ঘরে এত ভিড় কেন? ফারিসকে মুস্কানের ওড়না দিয়ে মুখ মুছতে দেখে সোনিয়া যেন আরো জ্বলে উঠল। খিটখিটিয়ে বলল, আপনার বউ আমার সাথে বিয়াদবি করেছে ফারিস ভাই। ফারিস ভ্রু কুঁচকে তাকায় মুস্কানের দিকে। মুস্কান সাথে সাথে দুই দিকে মাথা নাড়ায়। যার মানে সে কিছুই করেনি। ফারিস বুকের উপর হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলে, তা কি বিয়াদবি করেছে আমার বউ? সোনিয়া ফাঁকা ঢুক গিলে। ফারিস যে এখন এই রুমে আসবে এটা সে ভাবতে পারেনি। ফারিসকে বাইরে ব্যস্ত দেখেই সোনিয়া এসেছিল মুস্কানকে অপমান করতে। কিন্তু কে ডেকে এনেছে ফারিসকে? দরজার বাইরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে লতিফা। একটু আগে সেই গিয়ে ফারিসকে ডেকে এনেছে। সোনিয়াকে মুস্কানের ঘরে ঢুকতে দেখেই সে পিছু নিয়েছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে মুস্কানকে বলা প্রতিটা কথা শুনেছে। আর সাথে সাথে সেগুলো গিয়ে ফারিসকেও বলেছে। এবার অপমান করুক তার ভাবিমণিকে। দেখুক কিভাবে করে। শয়তান মেয়ে। সোনিয়াকে কিছু বলতে না দেখে ফারিস আবার প্রশ্ন করল, কি হলো, কিছু বলছো না কেন? কি করেছে মুস্কান? সোনিয়া আমতা আমতা করে। কি বলবে বুঝতে না পেরে যা মুখে আসে তাই বলে দেয়। সে আমাকে বেয়াদব বলেছে। তো ভুল কি বলেছে? তুমি তো বেয়াদবি। অপমানে সোনিয়ার মুখ তোবদা লেগে যায়। মুস্কান সাথে সাথে নাকচ করে। আমি মোটেও ওনাকে বেয়াদব বলিনি। সোনিয়া তেতে উঠে।
এই মেয়ে একদম মিথ্যে বলবে না। মিথ্যে আমি নই, আপনি বলছেন। স্টপ ও পপ। ফারিসের গর্জনে দুজনই চুপ হয়ে গেল। ফারিস মুস্কানকে উদ্দেশ্য করে বলল, আমি শাওয়ার নিব। যাও গিয়ে আমার পোশাক বের করে দাও। কিন্তু আমি তো কিছু। ফারিস আবার ধমকে উঠল, তোমাকে কি বলেছি শুনতে পাওনি? মুস্কান টলতে টলতে ব্যাগ খুঁজতে লাগল। অভিমানে তার চোখ মুখ লাল হয়ে গেছে, দু চোখে পানি টইটম্বুর। আলগোছে সে ব্যাগ থেকে ফারিসের জামাকাপড় বের করতে লাগল। সোনিয়া তো ভীষণ খুশি। ফারিস মুস্কানকে ধমক দিয়েছে, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। ফারিসের কর্কশ কণ্ঠে সেও কেঁপে উঠল, এই রুমে কি করছো তুমি? আমার বউকে অপমান করার সাহস কি করে হলো তোমার? তুমি বলে দিবে আমি কাকে বিয়ে করব আর কাকে করব না। আমার স্ত্রীকে খেত বলার তুমি কে? এক থাপ্পড়ে নাক মুখ ছিটিয়ে ফেলব বিয়াদব মেয়ে। আমার বউয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি। গেট লস্ট। সোনিয়া কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে গেল। তার পেছনে পেছনে কেয়া আর শিরিনও চলে গেল। এই বাড়ির সবাই জানে সোনিয়া ফারিসের জন্য কতটা ডেসপারেট। ফারিস আসবে শুনে সোনিয়া আগেভাগেই হোস্টেল থেকে ছুটি নিয়ে চলে এসেছে। সোনিয়ার মা শারমিন তাজমহলের সাথে ফারিস আর সোনিয়ার বিয়ে নিয়েও কথা বলেছিল। সোনিয়ার বাবাকে দিয়েও কথা বলিয়েছিল। ভাইয়ের কথায় তাজমহল একটু একটু রাজি হলেও স্বামীর নারাজিতে আর আগাতে সাহস পায়নি। জহির কখনোই তার শ্বশুর বাড়ি থেকে ছেলের জন্য মেয়ে নিতে রাজি না। আর মূল কথা, ফারিস এই মেয়েটির নাম পর্যন্ত শুনতে পারত না, বিয়ে করবে দূরের কথা। ফারিস শাওয়ার নিয়ে এসে দেখে মুস্কান ওপাশ ফিরে কাত হয়ে শুয়ে আছে। সে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করে, শাওয়ার নিয়েছ? মুস্কান কথা বলে না। ফারিস আবার বলল, কি হলো? মুস্কানকে তাও কিছু বলতে না দেখে সে যেই দিকে কাত হয়ে আছে ওই দিকে গিয়ে দাঁড়ায়। তোমাকে কিছু বলছি তো আমি। মুস্কান ফারিস এবং ফারিসের কথা দুটোকেই অগ্রাহ্য করে অপর পাশ ঘুরে শোয়ে। ফারিসের মেজাজ এবার তুঙ্গে। মুস্কানকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে তার উপর ঝুঁকে বলে, হোয়াই আর ইউ ইগনোরিং মি? ফারিসের দুই হাত মুস্কানের দুই বাহু শক্ত করে চেপে ধরে। তার ছোট ছোট ভেজা চুল থেকে টুপটাপ পানি মুস্কানের মুখে পড়ছে। মুস্কান ভীতু চোখে ফারিসের দিকে তাকায়। ব্যথাতুর কণ্ঠে বলে, আমার হাতে লাগছে। লাগোক। আমাকে ইগনোর কেন করছো সেটা বলো। আমি ইগনোর করলেই কি? আপনার তো পাত্তা দেওয়ার মানুষ আছেই। প্রত্যেক জায়গায় একটা করে অঙ্গনা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই আপনার অঙ্গনারা এসে আমাকে তাদের রূপের কীর্তন শুনিয়ে যায়। তাদের প্রেমিক পুরুষকে বিয়ে করার অপরাধে পারে না আমাকে খেয়ে ফেলে। মাঝে মাঝে তো মনে হয় উম্মম। আর কিছু বলতে পারে না মুস্কান। ফারিস তার ঠোঁট দ্বারা মুস্কানের দুই ঠোঁট আটকে ধরে। মুস্কান ছোটার জন্য ছটফট করে, কিন্তু ফারিস শক্তি দিয়ে তার দুহাত চেপে ধরে রাখে। দীর্ঘ সময় চুম্বনের পরে মুস্কানের লাল হয়ে যাওয়া ঠোঁটটা মুছে দিতে দিতে বলে, যাও গিয়ে শাওয়ার নিয়ে আসো। আপনি হুসসস, আর একটা কথা বললে সারাদিনের জন্য তোমার ঠোঁটের অবস্থা রফাদফা করে দিব। জলদি যাও। মুস্কান ফারিসকে নিজের উপর থেকে ঠেলা মেরে সরিয়ে উঠে বসতে বসতে বলল, অসভ্য। ফারিস বাঁকা হাসে। বলো তো অসভ্যতামি শুরু করি। মুস্কান রাগী এক্সপ্রেশন দেখি কাপড় নিয়ে শাওয়ারে চলে যায়। শাড়ি পরেছে মুস্কান। শর্মিলা বেগম অনেকের সাথে মুস্কানকে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রিয় নাতির বউ বলে কথা। এমনিতে যতই কথা শোনাক না কেন,
প্রতিবেশীদের কাছে মুস্কানের বেশ প্রশংসা করছেন তিনি। মুস্কানও সকলের সাথে মিষ্টি হেসে কথা বলছে, সালাম দিচ্ছে। শর্মিলা বেগমের মনটা আজ ভীষণ খারাপ। প্রিয় স্বামীর কথা বড্ড মনে পড়ছে আজকে। মন খারাপ তাজমহল, কাইয়ুম, রাসেলেরও। সকলেই তাদের আব্বার স্মৃতিচারণ করছে। বিকেলের মধ্যেই সকল মানুষদের খাওয়া দাওয়ার পাট চুকে যায়। সন্ধ্যের দিকে ফারিস এসে নানিজানের মন ভালো করার জন্য একটা প্ল্যান করে। সেই প্ল্যানে শামিল হয় ফাইজা, মুস্কান, শিরিন, লতিফা, কেয়ার ছোট ভাই কিশোর ও তাদের ছোট মামা রাসেল। সোনিয়া সেই যে গাল ফুলিয়ে ফারিসের রুম থেকে বেরিয়েছে আর ফারিসের সামনে আসার সাহস করেনি। কালকে নানিজানের জন্মদিন। শর্মিলা বেগমের বয়স হওয়ায় আর জন্মদিনের আগের দিন স্বামীর মৃত্যু হওয়ায় এই দিনটিতে একেবারেই বিরক্ত শর্মিলা বেগম। যুবতী বয়সে স্বামী এই দিনটি খুব আনন্দের সাথে পালন করলেও এখন জন্মদিনের নামই শুনতে পারেন না তিনি। রাসেল একদিন কেক নিয়ে আসায় শর্মিলা বেগম মনের মাধুরী মিশিয়ে ছোট ছেলেকে বকেছেন। কিন্তু এবার ফারিস একটা ডিফারেন্ট সারপ্রাইজ প্ল্যান করেছে। তার বিশ্বাস তার নানিজান কখনো তার উপর রাগ করবে না। শর্মিলা বেগমকে এটা সেটা বলে অন্য ঘরে ব্যস্ত রেখে সকলে মিলে উনার ঘরটা সাজাচ্ছে। ফারিস তার নানজান আর নানিজানের যৌবনকালের একটি সাদা কালো ছবি খুব বড়করে বাধাই করেছে। নানিজান নামাজ পড়ে বলে এই ঘরে ছবি রাখা যাবে না, কিন্তু আপাতত রেখেছে। শর্মিলা বেগমকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেলেই সেটা ড্রয়িং রুমে টানিয়ে রাখবে। শর্মিলা বেগমের পুরো ঘর ক্যান্ডেল, বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে ওরা। কেক অর্ডার করেছে বর্ষর। ঠিক 12টা বাজার 3 মিনিট আগে ফারিস তার নানিজানের চোখ ঢেকে ঘরে নিয়ে আসে। ছবিটার সামনে দাঁড় করিয়ে চোখ থেকে হাত সরিয়ে সকলেই সারপ্রাইজ বলে চিল্লিয়ে উঠে। এত বছর বাদে স্বামীর আর নিজের হাস্যোজ্জ্বল ছবি দেখে কেঁদে দেন শর্মিলা বেগম। নিজের বৃদ্ধ হাতটি আলগোছে এগিয়ে নিয়ে যান স্বামীর মুখে। পরপর 12টা বাজার সাথে সাথে সকলে হ্যাপি বার্থডে নানিজান বলে চল্লিয়ে উঠে। এতক্ষণে শর্মিলা বেগম পুরো ঘরটাকে খেয়াল করে। পোলাপাইনগুলো উনার ঘর একদম আগের দিনের বাসর ঘরের মতো সাজিয়ে ফেলেছে। রাগতে গিয়েও রাগেন না তিনি, তবে ঠকঠক আওয়াজে বলেন, এইগুলাইন কি করছস? আমারে কি ছোট মানুষ পাইছস? কাইয়ুম এগিয়ে আসেন, মাকে জড়িয়ে ধরে বলেন, শুভ জন্মদিন আম্মাজান। পরপর রাসেল আর তাজমহলও। শর্মিলা বেগম হাসেন, ছেলেমেয়েদের নিজের সাথে জড়িয়ে নেন। নাতিপুতি আর সন্তানরা ইতো উনার সব। তাদের জন্য ইতো বেঁচে আছেন। ফারিসের দিকে তাকান শর্মিলা বেগম, চোখ ছোট করে বলেন, এইগুলাইন সব তোমার কামনা? আমি আগে ওই বুঝবার পারছি। ফারিস মাথা চুলকায়, বুঝে যখন গিয়েছ কেকটা কেটে নাও তাহলে। নানিজান ফারিসের কান টেনে দিয়ে হাসেন। কেক কাটার সময় সোনিয়া আর ওর মাকে বাঁধে সবাইকে পাশে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, বাড়ির ইন্দুর দুইডা কই? ওগুলাইন রেও লইয়া আইও। ওদের আমি ডেকে এসেছি আম্মাজান, এসে পড়বে এক্ষুনি। কেয়া? বলতে বলতে শারমিন আর সোনিয়া দরজার কাছে হাজির। শর্মিলা বেগম এবার হাসি মুখে কেক কাটতে লাগলেন। ফারিস কিছুটা দূরে দাঁড়িয়ে তার মা, নানিজান আর মামাদের দেখছে। সকলের মুখেই এখন কি সুন্দর প্রাণখোলা হাসি। একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে। চলবে।